চারের দশকের শেষ কেমন ছিল কলকাতা, কেমন ছিল মানুষজন, কেমন ছিল সিনেমা? আজকের মতো রঙিন নয়, ছিল না প্রযুক্তির রমরমা। হাতে হাতে ক্যামেরা নিয়ে ঘোরার কথা তখন স্বপ্নেও কেউ ভাবেনি। আমরা ফিরে দেখতে চাইছি সেই সময়টা, একটি মানুষের জন্যে, বৈদ্যনাথ বসাক। আজকের প্রজন্ম তাকে চিনবে না, চেনার কথাও নয়, কিন্তু বাংলা সিনেমার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছিলেন তিনি। ছিলেন ক্যামেরাম্যান। এখন তিনি ৯০-এর কোঠা পেরিয়েছেন। আমরা মুখোমুখি হলাম অনেক প্রত্যাশা নিয়ে, জানতে পারব হারানো সময়ের কথা, শুনব অনেক না জানা গল্প। কিন্তু সময় বড় নিষ্ঠুর, কেড়ে নেয় স্মৃতি, জমে থাকা কথা, না বলা ঘটনা, আবেগ, সব কিছু। চোখের জানলায় ভিড় করে আসে ছায়াছবির মুহূর্ত, আবার পলকে তা মিলিয়েও যায়। অসহায় হয়ে চেষ্টা করেন পুরনো সময়কে ধরতে। ১৯৪৭ সালে সহকারী ক্যামেরাম্যান হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার যাত্রা শুরু। তখন আমি তো অ্যাসিস্ট্যান্টে ঢুকলাম সবে, তারপরে কয়েক বছর কাজ করতে করতে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হলাম। ১৯৫৫ সালে রাজ কাপুরের প্রযোজনায় বুট পালিশ ছবি দিয়ে বলিউডে তার আত্মপ্রকাশ। রাজ কাপুর আমাকে দারুণ ভালোবাসতেন। আমি একটা বইতে কাজ করেছিলাম ওনার ছবিতে, বুট পালিশ। তারপরে আমি রাজ কাপুরকে গেলাম, স্যার আমি একটু কলকাতায় যেতে চাই। ওয়াই ইউ আর গোয়িং কলকাতা? ইউ স্টে হিয়ার। আমি তো এখন তো ছবি নেই, ট্রেনটা আরাম বললে আমি চলে আসবো। কিন্তু তৎকালীন বোম্বেতে তার মন টিকল না। ফিরে এলেন কলকাতায়, যোগ দিলেন অগ্রদূত গোষ্ঠীতে। বিভূতি লাহার তত্ত্বাবধানে সহকারী হিসেবে কাজ শুরু করলেন। তারপরে আমি ফার্স্ট অ্যাসিস্ট্যান্টে ওনার সঙ্গে কাজ করতে করতে, কিন্তু এত ভয় লাগতো ভদ্রলোককে যে উনি ওখানে আমরা এইখানে থাকতাম, কাছে যাওয়া যেত না। পরে এমন হলো যে উনি আমার জন্য অপেক্ষা করছেন ১ নম্বরে। পিনাকি চৌধুরীর ছবি করছি, চেনা অচেনা, ওনার শুটিং করছিলাম। তারপরে আমি খবর দিলাম যে আমি শটটা নিয়ে আমি আসছি। উনি ১ ঘন্টা ধরে বসেছিলেন। তারপরে আমি এলাম, আমি দেখুন শটটা নিচ্ছিলাম, সেখানে দেরি হলো। বলে না, আমি তোমার সঙ্গে দেখা করার জন্যই আমি বসে আছি। যে লোকের কাছে যাওয়া যেত না, সে ১ ঘন্টা ধরে আমার জন্য বসে। সেই যে দেখা হলো, ব্যাস আর দেখা হয়নি। বৈদ্যনাথ বসাকের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল উত্তম কুমার। এই কলকাতায় এসে তখন উত্তম কুমার নিয়ে পড়লাম। এই উত্তম কুমার একের পর এক আমি দেখলাম আর কোথাও যাওয়া ঠিক হবে না, কারণ এইখানে এই উত্তমকে নিয়েই ওঠা যাবে। এই উত্তমকে নিয়ে করতে 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 যেমনি কালকে আমি টালিগঞ্জে গিয়েছিলাম, আমি বললাম যে আমার মতো উত্তমকে নিয়ে এত ছবি বোধহয় কেউ করেনি। স্বীকার করলো, বললে হ্যাঁ, আমি উত্তমকে নিয়ে যা ছবি করেছি এত কেউ পারেনি। এই নামটি শুনলে এই বয়সেও উদ্ভাসিত হয়ে ওঠে তার চোখ মুখ। আজও তার পৃথিবী আবর্তিত হয় রূপলী পর্দার একচ্ছত্র সম্রাট উত্তম কুমারকে ঘিরে। তারপরে এই উত্তম কুমার নিয়েই আমি কাটালাম লাইফ, এইটাই সবচেয়ে বড় হয়েছে। ৫-এর দশকে অগ্রদূত পরিচালিত সবার উপরে, ত্রিজামা,
পথে হলো দেরি। ৬-এর দশকে খোকাবাবুর প্রত্যাবর্তন, সূর্য তপা, নায়িকা সংবাদ, কখনো মেঘ, সব ছবিতেই ক্যামেরার পিছনে বিভূতি লাহার তত্ত্বাবধানে তাঁর উজ্জ্বল উপস্থিতি। ৫-এর দশকে চিত্ত বসু পরিচালিত একটি রাত ও পুত্রবধূ ছবিতে বিজয় ঘোষকে এবং ৬-এর দশকে সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেয়া নেয়া ছবিতে কানাই দেকে ক্যামেরার পেছনে সহায়তা করেছিলেন তিনি। ১৯৭১-এ অগ্রদূত পরিচালিত ছদ্মবেশী ছবিতে বিভূতি লাহার পাশাপাশি পুরো দস্তুর ক্যামেরাম্যান হিসেবে তার আত্মপ্রকাশ। ১৯৭১ সাল, সেই সময় বদ্রীনাথ বাবুর সঙ্গে আমার দেখা হয়। ছদ্মবেশী ছবি করেন বিভূতি লাহা, সেই ছদ্মবেশীর ক্যামেরাম্যান হিসেবে ছিলেন উনি। একসময় বিভূতি লাহার অ্যাসিস্ট্যান্ট ছিলেন বদ্রীনাথ দা, আমরা বদ্রীনাথ দাই বলতাম। ৮-এর দশকে ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছেন অগ্রদূত পরিচালিত সূর্য সাক্ষী এবং অপরাহ্নের আলো ছবিতে। পরিচালক পিনাকি চৌধুরীর সাথে কাজ করেছেন বেশ কিছু ছবিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আপন ঘরে, চেনা অচেনা এবং কাকাবাবু হেরে গেলেন। বদ্রীনাথ আমার সঙ্গে বহু ছবি, বহু সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিল এবং এরকম ভালো লোক আমি খুব কম দেখেছিলাম। মানে ক্যামেরাম্যান হিসাবে আমি বহু লোকের সঙ্গে ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছি, তো ক্যামেরাম্যান হিসাবে বদ্রীনাথের মতো লোক পাওয়া খুবই দুষ্কর। ও আমার সঙ্গে যে যে ছবি কিংবা সিরিয়াল করেছে তার হিসাব দিতে আমি দেখে বলতে পারি। ফার্স্ট ছবি করে চেনা অচেনা, তারপরে করে আপন ঘরে বলে একটা ছবি, তারপরে হচ্ছে কাকাবাবু হেরে গেলেন। কাকাবাবু হেরে গেলেন নাম হয়তো আপনারা শুনেছেন। তারপরে করে টানা পড়েন, তারপরে করে হঠাৎ বসন্ত। হঠাৎ বসন্তটা হচ্ছে টেলিফিল্ম। তারপরে টেলিফিল্ম করে অতিক্রম। অতিক্রম বোধহয় আপনাদের দূরদর্শনে কম করে ১২৫ বার দেখানো হয়েছিল। তারপর করে বলিদান, তারপর করে একবার ফির, তারপর হিন্দি করে ওয়াজুদ, তারপর করে খোঁজ, তারপর করে মুক্তি। এই সবই বদ্রীনাথের করা। সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে অনেক ছবির স্মৃতি, তবু ভোলেননি অগ্রদূতের পরিচালনায় বাদশা ছবির কথা। এই একটা ছবি করেছিলাম যে মানে কুকুর এবং বাঁদর মানুষ যে কী করে ট্রেনিং দিয়ে এরকমভাবে, কুকুরটা এমন ছিল যে একবার যেখানে বসতে বলবে সেখানে বসে আর যাবে না, খাবার দিলে খাবে না, যতক্ষণ না সেই চণ্ডীবাবু লাসি খেয়ে নাও তখন খেত। এইরকম তার বাঁদরটা এই যে রেলিং দিয়ে এসে ছিটকিনি খুলবে, এরকম ট্রেনিং আমি এরকম দেখিনি। যে আস্তে আস্তে এলো, এদিক ওদিক তাকালো, ছিটকিনিটা খুলে দিল, ওই শঙ্কর বেরিয়ে এলো। এরকম দিয়ে মানুষ 14 জনকে ট্রেনিং দিয়ে করতে পারে, আমার মানে ধারণা পাল্টে গেল। বাচ্চা ছবিতে কালীবাসজি, ওনার সঙ্গে আমি বাচ্চা ছবিতে কাজ করেছি। লোকও দারুণ ভালো ছিলেন। ওনার বাড়িতে একদিন ছবি শেষ হওয়ার পর আমাদের সকলকে ইনভাইট করে খুব খাওয়া দাওয়া। বিস্মরণের কারণেই সময়ের পথ ধরে তিনি যাতায়াত করছিলেন কখনো পিছনে, কখনো সামনে। জানালেন সেই স্বর্ণযুগের কথা, করেছিলেন দুঃসাহসিক কিছু কাজ। মহেন্দ্রপুর নিচে গেছিলাম তামার খনিতে, বনসই মারা গেলে দায়ী নয়, আমার মরতে তো একদিন হবে, যাই সই করে। আমি আমার অ্যাসিস্ট্যান্ট গেলাম, অ্যাসিস্ট্যান্ট গিয়েই অজ্ঞান হয়ে গেল।
ওকে অক্সিজেন পাইপ টাইপ দিল, আর আমি সেই লাইট অ্যাপ্রন ব্যাটারি ক্যামেরা নিয়ে ভেতরে 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 ছবি তুলে ওপরে এলাম। তারপর মদন মিত্র মন্ত্রী আমাকে, তখন ছবি আছে, উনি আমাকে একটা 10,000 টাকা চেক দিয়েছিলেন। এইভাবেই প্রচুর, আর এমন সব জায়গায় গেছি যেসব জায়গায় জীবনে আমরা যেতে পারতাম না, অনেক এমন সব জায়গায় গেছি। জানালেন কিভাবে ছবি তুলতেন সেই সময়। এই ফিল্মেতে লাইটিংটা ছিল ভীষণ শক্ত, কারণ মিটারে ব্যালেন্স করে করে করতে হতো যে হাইলাইট কত, লোলাইট কত, মিডল টোন কতখানি, এই যে ব্যালেন্সিং, তবে ছবিটা ভালো হতো আর কি। মানে এই ফেসটা যে ঘুরিয়ে কতখানি ঘুরবে, কারণ সেই অনুযায়ী লাইটিং করা এবং ফেসের মডুলেশন সেইভাবে যদি একটু এদিক হতো তো মডুলেশনটা চেঞ্জ হতো। সুতরাং আমরা সেইভাবে, মানে ক্যামেরাতে আমরা আছি, ফেসটা ওদিক থেকে এদিকে কতখানি ঘুরবে আমরা হাত রেখে দিতাম যে ঘুরিয়ে এখানে, এখান থেকে ঘুরিয়ে এখানে, তাহলে ফেসের মডুলেশনটা চেঞ্জ হয়ে যায়। আর শ্যাডো, দুটো তিনটে শ্যাডো, যাতে একটাই শ্যাডো হবে, দুটো তিনটে যাতে না হয়, এইভাবে আমরা সব ছবি তুলতাম আর কি। স্মৃতির সরণি বেয়ে হাঁটতে হাঁটতে উঠে আসে সত্যজিৎ রায়ের কথা। ওই ওপরে উঠে আমরা ক্যামেরা লাগিয়েছি কলেজ স্ট্রিটের দিকে। এখন ক্যামেরাটা লাগিয়ে ছবির ওই ট্রামের প্রেক প্রেক আলো জ্বালে করতে করতে সত্যি যাবো বলছে, এই সময় যদি একটু বৃষ্টি আসতো, কোথা থেকে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কী লোকটার লাগ, আমি সেদিনকে দেখলাম, ওই একদিনই কাজ করেছিলাম। জীবনে যেমন পেয়েছেন অনেক উজ্জ্বল নক্ষত্রের সান্নিধ্য, তেমনি পাননি অনেক কিছুই। হয়তো না পাওয়ার জন্য দায়ী তিনি নিজেই। স্বভাবে বরাবরই তিনি নির্বিবাদী। কখনো কখনো চাইতে পারেননি নিজের প্রাপ্যটুকুও। আজকে ওনার এই অবস্থাটা আমার শুনে খুব খারাপ লাগছে, যে এত সাকসেসফুল একজন ক্যামেরাম্যান। অবশ্যই বদ্রীনাথ দার স্বভাবটা ছিল এরকম যে উনি কখনো কোনো কিছু চাইতেন না, খিদে পেলেও বলতেন না যে খিদে পেয়েছে। এইরকমই একটা মানুষ, যে যার কোনো চাহিদা নেই। বদ্রীনাথদার সাথে সামনাসামনি আলাপ হয় আমার পিনাকি চৌধুরীর সেটে। আমি পিনাকিবাবুর একটা ছবি করেছিলাম সংঘাত বলে। সেখানে পিনাকিবাবুর সাথে বদ্রীনাথবাবু অনেক কাজ করছিলেন। তখনও একটা কোনো ছবি ওনাদের, দুটো ছবি একসাথে হচ্ছিল। তো একটা ছবি আমি করছিলাম, একটা বদ্রীনাথবাবু করছিলেন। তো বদ্রীনাথবাবুর সাথে আমাকে একজন আলাপ করিয়ে দেয়, সম্ভবত প্রবীর আলাপ করিয়ে দেয়, ওরা অ্যাসিস্ট করে প্রবীর, সেই আলাপ করিয়ে দিয়েছিল। কিন্তু শুনেছি ওনার কথা বহুদিন থেকে, খুব অল্প বয়স থেকে। বদ্রীনাথবাবুর অনেক বয়স হয়েছে। তো বদ্রীনাথবাবুর সাথে আমার অনেক রোজই কথা হতো প্রায়। কিন্তু আমার অদ্ভুত লাগতো ভদ্রলোককে। ভদ্রলোক ভীষণ ডাউন টু আর্থ ছিলেন, মানে খুব আস্তে কথা বলতেন। আমার অভিজ্ঞতা আরও খারাপ, আমি দেখেছি একটা মানুষ সাধারণ টেকনিশিয়ান, সে একটু চিৎকার করে কথা বললে সেও মাথা নিচু করে সরে যান, চলে যান। তো যাই হোক, আমার খারাপ লাগতো। আমি কখনো এভাবে কাজ করিনি, বা আমি কখনো অভ্যস্তও নই এইভাবে কাউকে দেখতে, একজন সিনেমাটোগ্রাফার এইভাবে কাজ করছেন। এমনকি আমি এটাও শুনেছি ওনাকে কাজ করিয়ে ঠিকমতো রেমুনারেট করা হয়নি। এমনও শুনেছি নাকি পকেটে 200 টাকা দিয়ে, এটার কতটা, হ্যাঁ সততা তো আছেই, না হলে কেন একটা মানুষের এরকম হবে। আর উনি অনেক ছবি করেছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব কম কাজ করেছি, কম ছবি করেছি। তো মোটামুটি তো চলছে আমাদের। তো ওনার কেন এই অবস্থাটা হলো, অথচ এত ছবি করেছে, এত বড় প্রোডাকশানে কাজ করেছে। তার মানে যে প্রোডাকশানে কাজ করেছে সেই প্রডিউসার, ডিরেক্টর তাকে ডিপ্রাইভ করেছে, তাকে ঠিকমতো করে রেমুনারেট করেনি। যেহেতু উনি কথা বলতেন না,
চুপ করে থাকতেন, কিন্তু ভালো কাজ করতেন, ভালো। মানে অদ্ভুত মানসিকতা আর কি। আমার এই ডাল রুটির ব্যবস্থাটা হয়ে গেলেই হয়ে গেল, আমার এত কিছু দরকার নেই। আমি একটু ঈশ্বরভক্ত লোক ছিল আর কি। ও ঠাকুর যেরকম একটা করে দেবে এরকম একটা কোথাও ব্যাপার। খোকাবাবু দিয়েই বলেছে, বলে শুটিং সারা মাস হয়ে গেছে, এসে বলে প্রোডাকশন ম্যানেজার ছিলেন রমেশবাবু, রমেশ মারা গেছেন, রমেশ ঘোষ। তো তাকে বলতো যে রমেশ এই বৈদ্যনাথকে 30 টাকা দিও তো মাসের মাইনেটা, মাসের মাইনে 30 টাকা। বৈদ্যনাথ তো নিয়ে খুশি, কী হচ্ছে না হচ্ছে 30 টাকা নিয়ে বাড়ি চলে গেছে। এটা ওনার কাছ থেকেই শোনা আমার। এরকম মানসিকতার লোক আর কি। বৈদ্যনাথ বসাকের জীবনের বৈচিত্র্যের কোনো অভাব ছিল না। নেপালের রাজার সাথেও ছিল তার সখ্যতা। কাজ করেছেন তার ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে। নেপালে রাজার ওখানে ছিলাম, তো রাজার সঙ্গে অনেক জায়গায় ঘুরেছি। জনকপুরে একটা জায়গাতে রাজার গাড়িতে বোম মারে, তো গাড়িটা কিছু দূর আসার পরে আমার কাছাকাছি আমি একটা লোককে দেখি গাড়িটা আটকাচ্ছে, আমি ওকে ধরে টেনে নিয়ে এলাম। মিলিটারি এসে ওকে হ্যান্ডকাপ দৌড়বড়িতে পারছে, তখনও আমি দাঁড়িয়ে, আর আমাকে তো মেরে দেবে। আমি সঙ্গে সঙ্গে জিপ গাড়িতে নিয়ে বেরিয়ে চলে গেলাম। মিলিটারি এই লোকটাকে বেঁধে নিয়ে গেল। রাত্রিবেলা সৈন্যদের সব মেয়ে সেজে নাচ গান হলো, রাজার ছবি টবি তুললাম। তারপরে রাত্রিবেলা আমি তাঁবুতে বসে আছি, মিলিটারি জেনারেল এলো, তুমি বোম্বার ছবি তুলেছ? আমি কোথায় বোম আর আমি কোথায়? না সত্যি কথা বল, আমি ক্যামেরা এখানে, আমি এখানে, যদি এদিকে কিছু থাকে তাহলে। তারপর কিছু বললো, লিখে টেকে নিয়ে চলে গেল। 3 দিন পরে আমি রাজার ওখানে খবর পাঠালাম যে আমি কলকাতা যাচ্ছি, আমি পরে ফিরে আসবো। তো কলকাতায় ফিরে এলাম। ফিরে আসার পরে রাজার ওখান থেকে মানে কলকাতায় যখন ফিরে এলাম, এসে তারপরে কলকাতায় করছি, ওই যে লোকটাকে আমি ধরেছিলাম 1 মাস পরে তার ফাঁসি হয়ে যায়। তারপরে রাজা ওখান থেকে আমায় খবর পাঠিয়েছিলেন যাওয়ার জন্যে, আমি আর যাইনি। আমি গেলে বিপদে পড়বো, দরকার নেই, আমি আর যাইনি। বৈদ্যনাথ বসাক শেষ কাজটি করেছেন আজকের প্রজন্মের পরিচালক রাজ ব্যানার্জির পাড় ছবিতে। ক্যামেরার পেছনে সরাসরি দাঁড়াতে না পারলেও মূল্যবান পরামর্শ দিয়েছেন ক্যামেরাম্যানকে। আমার খুব সৌভাগ্য এটাই যে আমি আমার আপকামিং ফিল্ম পাড়ে বৈদ্যনাথ বসাককে সিনেমাটোগ্রাফির জন্য পেয়েছি। হ্যাঁ, এটা খুব অদ্ভুত যে আনাচে কানাচে অনেক সিনেমাটোগ্রাফার রয়েছেন, তা সত্ত্বেও আমি বৈদ্যনাথ বসাক কেন আমার ছবিতে? মুখ্যত কারণ একটাই, যে উনি উত্তম কুমারের সিনেমাটোগ্রাফার। উত্তম কুমারের বহু বিখ্যাত ছবির ক্যামেরার পিছনে উনি কাজ করেছেন। আমি এই লোকটা ছাড়তে পারিনি, কাজেই উনাকে নিয়েছি বলবো না, মানে আমার ছবিতে উনি কাজ করেছেন, আমি ধন্য হয়েছি। প্লাস আমি শিখেছি। সবথেকে বড় কথা, আজকের সমাজে, আজকের ফিল্মের আঙিনায় উনি হয়তো কিছুটা বিস্তৃত হয়ে গিয়েছেন, বাট আমি খুব ধন্য, আমি খুব গর্বিত এই যে আমি ওনার কাছ থেকে শিখেছি এমন কিছু দৃশ্য, এমন কিছু কঠিন শট যেগুলো খুব সহজে আমি পেতে পারতাম না, আমার বুদ্ধির মধ্যে কুলোচ্ছিল না, সেগুলো কিন্তু উনি খুব সহজে ছবিতে নিয়ে এসছেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে শুটিংয়ের আগের দিন রিহার্সাল করানো, এটা বোধহয় আজকের দিনে একদম হয় না বলবো না, কিন্তু এইভাবে হয় না। মানে বৈদ্যনাথবাবু যেভাবে রিহার্সাল করিয়েছিলেন সেভাবে রিহার্সাল হয় না, একদম পয়েন্ট মেপে ধরুন একটা সিনে 7 জন ক্যারেক্টার রয়েছে, তো 7 জন ক্যারেক্টার কোথায় দাঁড়াবে, কিভাবে বলবে, তাদের রিয়্যাক্ট কী হবে, তার রিয়াকশন কী হবে, আগের দিন রাত্রে আমরা সবাই মিলে, ইনক্লুড শ্রীলাদিও খুব ভালো কাজ করেছেন আমার পাড় ছবিতে, এইসব ব্যাপারগুলো কিভাবে করতে হয় আমি তো শিখেছি। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন,
স্মৃতির পটে জীবনের ছবিকে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি রাখে। সে আগের জিনিসকে পাছে ও পাছের জিনিসকে আগে সাজাইতে কিছুমাত্র দ্বিধা করে না। বস্তুত তাহার কাজই ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। 9টি দশক পার করে স্বাভাবিক নিয়মেই শরীরে এসেছে জরা, তবু মনের দিক থেকে তিনি সতেজ এখনো। অন্তত আমি কাজটা করতে পারবো, আমি যে লাইটিং ফাইটিংগুলো করে দিতে পারবো বা সেখানে থাকতে পারবো, তোমাকে আমি আনন্দ দিতে পারবো। কজনই বা পারেন এমন কথা বলতে? যদি সত্যি এমন করা যেত, আমাদের প্রার্থনা জীবনের বাকি দিনগুলো তিনি সুস্থ থাকুন, তার বৈচিত্র্যময় ফেলে আসা অতীতের স্মৃতি, শ্রুতি, বিস্মরণ নিয়ে। আর কি হবে, সিনেমা গেছে, সব গেছে। কত খাটনি হতো, কত ব্যালেন্স করে করে চিন্তা করে কত বই ঘেটেছি, তবে এইসব করতে পেরেছিলাম। আর হবে না।